ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখো পড়ছিলাম মধ্য ভারতের ইতিহাস। মধ্য ভারতের ইতিহাসে আমরা লাস্ট ক্লাসটা দেখলাম যে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের যুদ্ধ কিন্তু হয়ে গেল 1526 খ্রিস্টাব্দে, এবং এই পানিপথের যুদ্ধ হাত ধরেই শুরু হচ্ছে কিন্তু মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসে। দেখো, এই মুঘল সাম্রাজ্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সাম্রাজ্য ছিল, যা 16 শতাব্দী থেকে 18 শতাব্দী পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিল। তাই তো, 16 শতাব্দী থেকে 18 শতাব্দী পর্যন্ত কিন্তু রাজত্ব চলেছিল। এই বাবর যখন রাজত্ব করছে, তখন মুঘল সাম্রাজ্যে একটা পরিবর্তন অবশ্যই আসছে ভারতের ইতিহাসে। এরপর যখন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা অলরেডি হয়ে গেছে, এবং 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত যখন মুঘল সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি ভারতের ইতিহাসে রাজত্ব করছে, তার মধ্যে কি হয়েছে না, প্রশাসনিক ব্যবস্থার অনেকটাই উন্নতি কিন্তু এদের হয়েছিল। উদাহরণ সমেত আমরা বলতে পারি মনসবদারি প্রথা, শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের উন্নতি হয়েছিল। আমরা উদাহরণ সমেত দেখতে পাচ্ছি তাজমহল, লালকেল্লা। ধর্মীয় সহনশীলতাও কিন্তু দেখা গিয়েছিল। এরপরে বাবরের পরে যারা সিংহাসনে বসছে তারা হচ্ছে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। এবং এই ঔরঙ্গজেবের হাত ধরেই কিন্তু আবার তার মৃত্যুর পর, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে যখন মারা যায় ঔরঙ্গজেব, তখন কিন্তু মোগল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে এবং ধীরে ধীরে কি হচ্ছে, ধ্বংসের পথে চলছে। শেষমেশ আমরা দেখতে পাচ্ছি 1857 সালে মহাবিদ্রোহের সময় যে মুঘল শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তার অবসানেই কিন্তু মুঘল সাম্রাজ্যের শেষ। ওকে, তো এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা দেখি এবং বাবর সম্পর্কে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো দেখো বাবর সম্পর্কে কি আলোচনা হয়। তাহলে বাবরের পুরো নাম আমরা আগে জানবো, যে বাবরের যে পুরো নাম সেটা হচ্ছে জহরুদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণ নাম তার। ওকে, এবং তিনি 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। জন্ম 14 ফেব্রুয়ারি 1483 সালে। ঠিক আছে, অন্দিজান ফারগানা উপত্যকা, বর্তমানে যেটা উজবেকিস্তান, সেখানে। এই দেখো, তিনি বাবর হচ্ছে উমর শেখ মির্জা, যিনি ফরগনা সাম্রাজ্যের শাসক ছিলেন এবং তিমুরের বংশধর। অর্থাৎ বাবা যে ছিলেন বাবরের, তার বাবা হচ্ছে তিমুর বংশ। ওকে, ফরগনা জেলার শাসক বললাম যে উমর শেখ মির্জা, এবং মাতা চেঙ্গিজ খানের কিন্তু বংশধর। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা তাকে বলবো তুর্কি মঙ্গল বংশ। ঠিক আছে, তুর্কি মঙ্গল বংশ কারণ হচ্ছে এই কারণে বাবা ছিল তিমুর এবং মা ছিল চেঙ্গিজ খানের বংশধর। ঠিক আছে, 1494 খ্রিস্টাব্দে হঠাৎ করে কি হলো না, আকবরের বাবা মারা যায় 1494। তখন আকবরের বয়স ছিল 11 বছর। এই 11 বছর বয়স থেকেই কি হলো না, তার সাম্রাজ্যের যে ভার তার উপরে পড়লো, এবং 12 বছর বয়সে কিন্তু সিংহাসনে আরোহণ করলেন। 1494 খ্রিস্টাব্দে বাবর সিংহাসন আরোহণ করেন এবং ফরগনার শাসন কার্য কিন্তু চালান। এবং দেখো, এই বাবর শব্দের অর্থ পরীক্ষা অনেকবার আসে, সেটা হচ্ছে বাঘ। বাবর শব্দের অর্থ হচ্ছে কিন্তু বাঘ। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম থেকেই যে সাম্রাজ্যের প্রতি একটা ঝোঁক, সেটা কিন্তু আমরা দেখতে পাই বাবরের। 1497 খ্রিস্টাব্দে তিনি সমরখন্ড আক্রমণ করলেন। তখন তার বয়স মাত্র 14 বছর। ঠিক আছে, এই 14 বছরের বয়সে তিনি যখন আক্রমণ করেন, তিনি কিন্তু সমরখন্ড আক্রমণে সক্ষম হয়েছিলেন। তিনি ফরগনা সমরখন্ড আক্রমণ করলেন এবং তার ক্যাপচার এসেছিল। কিন্তু এই সমরখণ্ডকে তিনি বাগাতে গিয়ে, মানে ওদিকে নজর দিতে গিয়ে, তার যে ফরগনার যে ফরগনা, সেটা কি হয় না, অবহেলা হয়, এবং শেষমেশ তার যে মানে বহিঃশত্রু বা তার শত্রু দ্বারা সেটা কিন্তু ফরগনাকে তিনি হারান, এবং কিছুদিন পরে সমরখণ্ড কিন্তু তার হাত থেকে চলে যায়। ওকে, 1501 খ্রিস্টাব্দে তিনি আবার কি করেন না, সমরখণ্ড আক্রমণ করেন, এবং এরপর তার প্রধান শত্রু ছিল মোহাম্মদ সাবানি খান। তিনি কি ছিলেন না, উজবেক একজন নেতা ছিলেন, এবং সেখানে কি হয়, বাবর পরাজিত হয়। তাহলে আগেরটাও দেখলাম আর এটাও দেখলাম, বাবর কি হচ্ছে, বারবার ধরে পরাজিত হচ্ছে। এর ফলে কি হয়, তিনি রাজ্যহীন হয়ে যান। ঠিক আছে, ঘুরে বেড়ান। এরপরে তিনি 1504 খ্রিস্টাব্দে কাবুল কিন্তু আক্রমণ করছেন। 1504 খ্রিস্টাব্দে যখনই কাবুল আক্রমণ করছেন, তিনি কিন্তু জয়ী হচ্ছেন, এবং সেই জয়ীর ফলে তাকে পাদশাহ উপাধি কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, এবং 1508 খ্রিস্টাব্দে তিনি কি করছেন, এই যে কাবুল যিনি জয় করলেন, ভারতের জয়ের আগে, মানে ভারত আক্রমণের আগে এই কাবুলটাকে তিনি কি করলেন,
না তার নিজের একটা রাজধানী নির্বাচিত করলেন। ঠিক আছে, এরপর আমরা দেখব যে 1526-এর আগে বাবর ভারতের দিকে অগ্রসর হবে, ঠিক আছে, সাম্রাজ্য বিস্তারের জন্য এবং ধন সম্পদ লুটের জন্য। এরপরে আসছি আমরা পানিপথের প্রথম যুদ্ধ আমরা দেখতে পাবো বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। ঠিক আছে, তো চলো আমরা দেখি বাবর এরপরে কতগুলো জীবনে যুদ্ধ করেছিল সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব। দেখো, এরপরে আমরা পড়বো পানিপথের যুদ্ধ। ওকে, তো পানিপথের যুদ্ধ আমরা অলরেডি কিছুটা ডিসকাস করেছি, আজকে আবার পূর্ণ ডিসকাস করব। তো পানিপথের যুদ্ধ কখন হয়েছিল আমরা সবাই জানি, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু হচ্ছে। ওকে, এবং এই যে পানিপথের প্রথম যুদ্ধ কার কার সাথে হচ্ছে না, যে বাবরের সাথে হচ্ছে ইব্রাহিম লোদি, এবং ইব্রাহিম লোদি কিন্তু এখানে সম্পূর্ণভাবে পরাজয় হচ্ছে। দেখো, এই যে পানিপথের যুদ্ধ কিন্তু হঠাৎ করে তো একদিন হয়নি, তাই না? এর পিছনে যে কারণটা ছিল সেটা আমরা দেখতে পাই কি না, বাবরের এক স্থায়ী সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন উনি, ঠিক আছে, ভারতবর্ষেই। কারণ কি, দেখো ভারত হচ্ছে ধন সম্পদের দেশ, ঠিক আছে, ধন সম্পদে একবারে সমৃদ্ধপূর্ণ, ঠিক আছে। এবং যখন তিনি সমরখণ্ডে ব্যর্থ হয়েছিলেন দুবার, তারপরে তিনি মধ্য এশিয়ায় যে সমরখণ্ডে ব্যর্থ হওয়ার পরেই কিন্তু তিনি ভারতের দিকে নজর কিন্তু দেয়। সেই সময় ছিল ভারতের সুলতান আমাদের কাকে দেখতে পাচ্ছি না, ইব্রাহিম লোদি ছিল। অতটা পপুলার ছিল না, জনপ্রিয় ছিল না, এবং তার সময় প্রায় অসন্তোষ এবং বিদ্রোহ কিন্তু দেখা গিয়েছিল। শুধু এই কারণটাই তো নয়, তাই না? এর পেছনে অভ্যন্তরীণ ষড়যন্ত্র কিন্তু একটা কাজ করছিল দৌলত খাঁ লোদি এবং আলম খাঁ হিসাবে, ঠিক আছে। এরা কি করছিল, দৌলত খাঁ লোদি কে ছিল, দৌলত খাঁ লোদি ছিলেন পাঞ্জাবের গভর্নর। ওকে, এই যে ইব্রাহিম লোদির যে কঠোর এবং অবিশ্বাস্য শাসন, ঠিক আছে, এইটা তার কিন্তু মোটেই পছন্দ ছিল না। সে কি চাইছিল, সে চাইছিল যে ইব্রাহিম লোদিকে সরিয়ে কি করবে, নিজে বা নিজের কাছের কেউ যাতে ক্ষমতায় বসে, এটা চাইছিল ইব্রাহিম লোদি। তার জন্য ডাক দিল কাকে না, হচ্ছে বাবরকে। ওকে, সেম আলম খান, তিনিও কি ছিলেন না, ইব্রাহিম লোদির কাকা ছিলেন, ঠিক আছে, তাহলে আত্মীয়। ওকে, তাহলে সেও কি চাইছিল যে সিংহাসনে বসতে, ঠিক আছে, অদম্য ইচ্ছা সিংহাসন বসার, কিন্তু একার দ্বারা ইব্রাহিম লোদিকে সরানো সম্ভব নয়। তাই দুজনে মিলে কাকে না, বাবরকে আমন্ত্রণ জানায়, এবং বাবর 1526 খ্রিস্টাব্দে এসে পড়ে তরাইনের পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু এখানে হয়ে গেল 1526 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে পানিপথের যুদ্ধ হলো, সেই যুদ্ধ স্থানটা কোথায়, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে পানিপথ বর্তমান হচ্ছে হরিয়ানা, তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে পানিপথ বর্তমানে কোন স্থানে, না হচ্ছে আমাদের হরিয়ানা। আর সাহায্যকারীর নাম আমরা অলরেডি বললাম, দৌলত খাঁ এবং আলম খাঁ। ওকে, এই যে পানিপথের যুদ্ধে যখন হলো, তখন কি হলো না, বাবরের কাছে যে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র এবং রণকৌশল, সেটা কিন্তু ইব্রাহিম লোদির কান্তে কিন্তু ছিলেন না, ঠিক আছে। এখানে প্রথমে গান পাউডার ব্যবহার করা হলো এবং তোপ ব্যবহার করা, তোপ, ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে তোপ, ঠিক আছে, এই তোপে হচ্ছে গান পাউডার ব্যবহার করা হলো। এই যে তোপের ভয়, এই যে গান পাউডার বা তোপের যে শব্দগুলো ছিল, সেটা কিন্তু কি না, হাতিরা ভয় পেয়ে গেল, ইব্রাহিম লোদির কাছে যে হাতি দল ছিল তারা ভয় পেয়ে গেল এবং বিশৃঙ্খলা একটা সৃষ্টি হলো, ঠিক আছে। এই যুদ্ধের পরাজয় এবং ইব্রাহিম লোদির মৃত্যুর সাথে সাথে কি হলো না, ভারতে মুঘল সাম্রাজ্যের কিন্তু সূচনা অলরেডি হয়ে গেল 1526 খ্রিস্টাব্দে। ওকে, এই মুঘল সাম্রাজ্য যখনই সূচনা হয়ে গেল, বাবর দিল্লি এবং আগ্রাকে নিজের নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে চলে এলেন, এবং এই 1526-এর পরেই আগ্রাকে ভারতের মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে তিনি কিন্তু প্রতিষ্ঠাতা করলেন, ঠিক আছে। এই ছিল তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে আমরা অলরেডি দেখে এলাম যে পানিপথের প্রথম যুদ্ধে কি হলো, ভারতের মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে। বাবর এর পরে আরবে যুদ্ধ আসবো আমরা পড়ছি 1527, 1528, 1529, ঠিক আছে, এই যে পরপর 4টে যুদ্ধ কিন্তু বাবরের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এরপর আলোচনা করব 1527, ঠিক আছে। ওকে, পর দেখো আমরা দেখব খানুয়ার যুদ্ধ। তাহলে 1526-এ আমরা দেখলাম পানিপথের যুদ্ধ, এরপরে আমরা পড়বো খানুয়ার যুদ্ধ। তো খানুয়ার যুদ্ধ কার সাথে কার হয়েছিল, পরীক্ষা অনেকবার কোশ্চেন এসেছে। খানুয়ার যুদ্ধ হয়েছিল বাবরের সাথে রানা সঙ্গের যুদ্ধ হয়েছিল। রানা সঙ্গে কে ছিলেন, একজন রাজপুত নেতা ছিলেন মেওয়ারের। ওকে, তাহলে দেখো বাবর অলরেডি ভারতে মুঘল সাম্রাজ্যে স্থাপন করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তিনি থেমে থাকেননি। বাবর চাইছিল যে আরো শক্তিশালী হয়ে উঠতে, ঠিক আছে, এই কারণে, এবং এদিকে রানার সঙ্গ চেয়েছিল যে বাবরকে
তাড়াতে ভারত থেকে, ঠিক আছে? তাদের মধ্যে এই যে যুদ্ধ, সেই যুদ্ধটাই হচ্ছে খানুয়ার যুদ্ধ। ওকে, খানুয়ার যুদ্ধ কোথায় হয়েছিল? না রাজস্থানে হয়েছিল। এবং এই যুদ্ধে বাবর তার সৈন্যদিকে কি বলেছিল? না ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করেছিল। মানে যুদ্ধের আগে বাবর এই যুদ্ধটা কি বলে? জিহাদ বা কি বলা হয়? না ধর্মযুদ্ধ বলে কিন্তু উৎসাহ করেছিলেন। এরপর দেখো খানোয়ার যুদ্ধে কি হলো? না যে রানা সংঘ পরাজিত হলো, এবং রানা সংঘ পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে যে মুঘল সম্রাট বাবর যে চেয়েছিলেন যে একটা স্থায়ী সাম্রাজ্য গড়ে তোলার, তার পথটা কিন্তু একবারে পরিষ্কার হয়ে যায় এখানে। ওকে, এবং এরপর থেকে মুঘল সাম্রাজ্যের আবার ভিত শক্ত হতে শুরু করে। ঠিক আছে, ঠিক তার পরের বছরেই যুদ্ধ হলো চান্দেরির যুদ্ধ। ঠিক আছে, চান্দেরির যুদ্ধ কি? চান্দেরের যুদ্ধ হচ্ছে মেদিনী রায়ের সাথে হয়েছিল। এটাও কি ছিল? না একটা হচ্ছে রাজপুত নেতা, ঠিক আছে, এবং মালওয়ার শাসক ছিলেন তিনি। এই 1528 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে আমরা দেখলাম 1526, 1527, 1528, ঠিক আছে, এবং 1529ও আমরা কিন্তু একটা যুদ্ধ কিন্তু দেখতে পাচ্ছি। সেই যুদ্ধটার নাম হচ্ছে ঘরঘরা যুদ্ধ। এই ঘরঘরা যুদ্ধ কি হয়েছিল? এবং দেখো ঘরঘরা যুদ্ধে কি হয়েছিল? না যে আফগান যে শাসক তার ছিল মাহমুদ লোদি। এই মাহমুদ লোদি কি হয়েছিল? না হচ্ছে মাহমুদ লোদি চাইছিল যে মানে আফগান, মাহমুদ লোদি যেহেতু আফগান শাসক ছিলেন, তাহলে আফগান চেয়েছিলেন যাতে আবার ক্ষমতায় কিন্তু ফিরে আসে। তার জন্যই কিন্তু যুদ্ধ করেছিল আকবরের সঙ্গে। সেটা হচ্ছে ঘরঘরা যুদ্ধ, এবং ঘরঘরা নদীর তীরে হয়েছিল বলে এর নাম হচ্ছে ঘরঘরা যুদ্ধ। ঘরঘরা যুদ্ধ কিন্তু মাহমুদ লোদি কিন্তু পরাজিত হয়, এবং আকবরের এটাই কিন্তু ছিল শেষ যুদ্ধ। ওকে, অর্থাৎ ঘরঘরা যুদ্ধ ছিল আকবরের শেষ যুদ্ধ। এবং এই ঘরঘরা যুদ্ধের পরেই উত্তর ভারতে যে বাবরের শাসন, সেটা কিন্তু একবারেই সম্পূর্ণভাবে বিস্তার কিন্তু লাভ করেছিল। ঠিক আছে, এরপরে দেখো আমরা তিনি যে অটোবায়োগ্রাফি লিখেছিলেন সেগুলো সম্পর্কে আমরা একটুকু পড়ে নিই। এরপর আমরা দেখব যে বাবরের যে আত্মজীবনী, সেই আত্মজীবনীটা আমরা দেখব, তাই তো? তাহলে দেখো বাবর যে আত্মজীবনীটা, তার নাম হচ্ছে তুজুকি বাবরি বলা হয়। ঠিক আছে, বাবরের যে আত্মজীবনী তার নাম হচ্ছে তুজুকি বাবরি। ওকে, এই যে তুজুকি বাবরি, এটা কোন ভাষায় লেখা হয়েছে? না চাগতাই তুর্কি ভাষায় কিন্তু রচিত। তাহলে তোমাকে পরীক্ষা কোশ্চেন বলে, তুজুকি বাবরি কার লেখা? না হচ্ছে বাবরের আত্মজীবনী, বা এটাকে আমরা বাবর নামা কিন্তু বলা যায়। ঠিক আছে, তাহলে বাবর নামা, বাবরের আত্মজীবনী বা তুজুকি বাবরি দুটোই হচ্ছে বাবরের আত্মজীবনী। ঠিক আছে, এটা কি ভাষায় লেখা? না চাগতাই তুর্কি ভাষায় কিন্তু এটা রচিত। ওকে, এবং দেখো এটা ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন কে? আব্দুল রহিম খানি খানাই। ঠিক আছে, তিনি কিন্তু ফরাসি ভাষায় রচিত করেছিল। তাহলে লিখেছিলেন তুর্কি ভাষায়, কিন্তু ফরাসি ভাষায় অনুবাদ করেছিল আব্দুল রহিম খানি খানাই। ঠিক আছে, ওকে, এবং এটা ইংলিশে ট্রান্সলেট করেছিল। ইংলিশে ট্রান্সলেট করেছিল কে? না হচ্ছে ম্যাডাম বেব্রিজ। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন, যে তুজুকি বাবুরিকে ইংরেজিতে ট্রান্সফার কে করেছিলেন? হচ্ছে ম্যাডাম বেব্রিজ। ওকে, এরপর দেখো তাকে বলা হয় প্রিন্স অফ অটোবায়োগ্রাফার। ঠিক আছে, আত্মজীবনের রাজপুত বলা হয়। কেন বলা হয় বলো দেখিনি? কারণ তিনি যে আত্মজীবনীটা লিখেছিলেন সেটা হচ্ছে সত্যনিষ্ঠার সাথে লিখেছিলেন, এবং স্পষ্ট লিখেছিলেন, এবং তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, ঠিক আছে, সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু তিনি তুলে ধরেছিলেন। ওকে, তাকে প্রিন্স অফ গার্ডেন বলা হয়। ঠিক আছে, গোলাপ ফুলের চাষ এবং প্রচুর যে কি বলে বাগানের যে শখ তার প্রচুর ছিলেন। এরপরে কি হচ্ছে না বলছে বাবরের মৃত্যু হচ্ছে 26শে ডিসেম্বর 1530 খ্রিস্টাব্দে তিনি মৃত্যু হচ্ছে। এবার মৃত্যুর কারণ কি? না দীর্ঘদিন অসুস্থতার কারণে হয়। ঠিক আছে, হুমায়ুনের নাকি, ঠিক আছে, হুমায়ুনের যে মানে শরীর খারাপ হয়েছিল, সেই শরীর খারাপ যাতে ঠিক হয় তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, মানে আল্লাহর কাছে তাদের সেই যে উৎসর্গ করা, তার জন্যই তার শরীর শোনা যায় নাকি অবক্ষয় হতে শুরু করে, এবং তিনি 26শে ডিসেম্বর 1530 খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন। ওকে, এবং তাকে প্রথম আগ্রায় সমাধি করা হয়। পরে, ঠিক আছে, পরে কি হলো? না কাবুলে স্থানান্তর করা হয় তার ইচ্ছা অনুযায়ী, এবং কাবুলে যিনি স্থানান্তর করেছিল তার নাম হচ্ছে হুমায়ুন। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস। ঠিক আছে, এই আকবর, এই বাবর সম্পর্কে, মুঘল সাম্রাজ্যের ফার্স্ট পার্ট এটা আমরা পড়লাম। এরপরে আমরা নেক্সট দিন নিয়ে আসবো হুমায়ুন নিয়ে। ওকে, ততক্ষণের জন্য তোমরা ভিডিওটি দেখো, বারবার ধরে পড়াশোনা করো। পরের ভিডিও